এত চমৎকার জায়গা, এত চমৎকার জায়গা যে মানে আসতে না চাইলেও হাসবেন। নাইস। এত খিদা লাগছে যে এক্সপ্লোর করার আগে আসলে একটু খেয়ে নিতে হবে। এটা কিন্তু মানুষের তৈরি কেউ না। কি দ্য গুয়ানচে মামিস এসপ্রেসো স্যান্ডউইচ নিয়ে এখন আবার বাস স্টেশনে ব্যাক করতেছি। ড্রোনের ব্যাটারিতে চার্জ নাই। মামিটা আমি দেখে খুব ভয় পাইছি। আজকে টেনারিফ আইল্যান্ডে আমার ৪র্থ দিন। আমি আজকে যাইতেছি নর্থ সাইডে টেনারিফ আইল্যান্ডের। সো একটু তাড়াহুড়ার মধ্যে আছে। এখন বাজে সকাল 7টা, কিন্তু দেখে মনে হচ্ছে একদম রাতের বেলা। আসলে না, এটা সকালবেলা এখানে এরকমই থাকে, অন্ধকার। সো একটু তাড়াতাড়ি করতেছি কারণ আমার বাস হচ্ছে 7টা 25-এ, আর মাত্র 10-15 মিনিটের মতো আছে আর কি এখান থেকে। প্রথমে আমি যাব সান্তা দি ক্রুজে। সান্তা দি ক্রুজ হচ্ছে টেনারিফ আইল্যান্ডের ক্যাপিটাল। ওইখান থেকে আমি আরেকটা বাস নিয়ে যাব একদম নর্থ সাইডে, একদম শেষে, নর্থ সাইডের শেষে। নর্থ সাইডটা আগেই বলছি যে নর্থ সাইডটা অনেক ন্যাচারাল একটা সাইড, লোকাল সাইড। তো দেখি আমি বাসটা আসলে ক্যাচ করতে পারি কিনা। লাকিলি আমি এটা মিস করিনি আসলে, বাসটা একটুর জন্য দৌড় দিছে আসলে, পাইছি। এটা মিস হইলে আবার 2 ঘন্টা পরে বাস। ড্রোনের ব্যাটারিতে চার্জ নাই, এখন এখানে দিচ্ছি বাসের মধ্যে চার্জ। একটা জিনিস খুব ভালো লাগে, বাসগুলো সবগুলো বাসের মধ্যে আসলে চার্জ দেওয়ার ব্যবস্থা আছে, ইউএসবি সিস্টেম আছে। সামহাও চার্জ দিতেছে আর কি। সো এটা হলো সান্তা দি ক্রুজের বাস স্টেশন। এটা নর্থ সাইডের একদম সেন্ট্রাল একটা বাস স্টেশন, এবং এখান থেকে সব বাস আইল্যান্ডের বিভিন্ন জায়গায় যায়। খুব বিজি বাস স্টেশন, বাংলাদেশের গাবতলী মনে করতে পারেন, বা সায়দাবাদ, এরকম আর কি। একটা লোকাল দোকানে খাইতে আসছি। এখানে চমৎকার একটা লাইন লেখা এখানে, ডু হোয়াট মেক্স ইউ হ্যাপি and be with who makes you smile, love. সো আমি এসপ্রেসো স্যান্ডউইচ নিয়ে এখন আবার বাস স্টেশনে ব্যাক করতেছি। জ্যাকেট ম্যাকেটও আছে, পিছনে ব্যাগ ট্যাগ আছে। ক্যারি করাটা একটু ডিফিকাল্ট, বাট সামহাও ম্যানেজ হয়ে যেতেছে, সমস্যা নাই। সো আপনি প্রাইভেট কারে আসলে এই প্যারাগুলো নিতে হয় না, কারণ প্রাইভেট কারে আসলে খুব রিল্যাক্স থাকে, বাস ধরার টেনশন থাকে না। কারণ আমি এখন টেক ওয়ে নিছি এগুলো সব খাবার দাবার, কারণ হলো আমার আবার বাস। আমি এখন দাঁড়িয়ে আছি সিগনালে, ওই দিকে হইলো বাস স্টেশন, এখন ওই দিকে যাবো। এইখান দিয়ে আমি এখন নিচে নামবো, নেমে বাসের জন্য ওয়েট করব। যদিও আসলে বাস আসতে এখনো প্রায় 15-20 মিনিট বাকি, বাট এখানকার বাসের টাইম টেবিলগুলো একটু আনপ্রেডিক্টেবল, এর আগেও দেখছেন। সো এই হলো আমার স্যান্ডউইচ, চিকেন, চিজ, স্যালাড, টমেটোস। দেখি কেমন। ভালোই, অনেক মেয়োনিজ আছে, অনেক চিজি। আমি এখন আনাগা মাউন্টেনের ভিতরে আছি। আমার ডান পাশে দেখতে পাচ্ছেন মাউন্টেন্স। যাই হোক, এত চমৎকার জায়গা ভাষা প্রকাশ করা সম্ভব না, খুব সুন্দর। তো আমি মাত্রই তাগানাঙা ভিলেজে নামলাম। তাগানাঙা ভিলেজটা আসলে আনাগা মাউন্টেনের মধ্যে। তো এই যে মাউন্টেনগুলো দেখতেছেন, চারপাশে যত মাউন্টেন্স, বাড়িঘর, সব কিছু হচ্ছে আনাগা মাউন্টেন্সের ভিতরেই। এই ভিলেজটার একটা হিস্ট্রি হচ্ছে যে যখন স্প্যানিশরা এই আইল্যান্ডটাকে দখল করে, টেনেরিফ আইল্যান্ডটাকে দখল করার অনেক বছর পরে,
প্রায় 500 বছর পরে 1501 সালের দিকে এই ভিলেজটা আসলে ফাইনালি অ্যাজ এ ভিলেজ হিসেবে রেজিস্টার হয়। তো অনেক পরে হয় এটা। গুয়ানচেরা ওরা এই ভিলেজটার মধ্যে থাকতো একটা সময়, অনেক আগে, এবং স্প্যানিশরা তারপর দখল করার পরে যখন এই এলাকাটাকে অফিসিয়ালি রেজিস্ট্রি করলো, ভিলেজ হিসেবে নাম দিল, এরপরে এখানে স্প্যানিশরাও থাকা শুরু করে। এবং এখানে থাকলেও এই জায়গায় আসলে রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো ছিল না, কাইন্ড অফ আইসোলেটেড ছিল। একটা বড় একটা ইনকাম সোর্স এখানে ছিল হচ্ছে ওয়াইন প্রোডাকশন। গ্রামটার মধ্যে স্পেসিফিক্যালি গ্রামের মধ্যে ওয়াইন প্রোডাকশনটা অনেক ভালো ছিল, অনেক ফেমাস ছিল এখানকার ওয়াইন। ওরা এখানে কলা চাষও করতো এবং এখান থেকে কলা অন্যান্য আইল্যান্ডের যেসব জায়গা আছে সেখানে নিয়ে আসলে বিক্রি করতো। নর্থ সাইডের ওয়েদার কিন্তু পুরাই ডিফারেন্ট। আগেই বলছিলাম যে সাউথ সাইডের ওয়েদার হলো অনেক ড্রাই, অনেক ওয়ার্ম, আর নর্থ সাইডের ওয়েদার হইলো অনেক কোল্ড। বাট এটা আপনাকে একটা সাবট্রপিক্যাল ভাইব দিবে, অনেক ফ্রেশ এয়ার পাবেন, সবুজ গাছপালা, লোকাল লাইফস্টাইল দেখতে পারবেন। এরকম একটু পরপরে এরকম কিছু আনএক্সপেক্টেড ভিউ দেখা যাবে। ওয়াও! আমি কিন্তু এটা এক্সপেক্ট করি নাই। আমি আগেই বলছি যে আমি জানি না আমি কোন কোন ভিউ পয়েন্টে যাব, কারণ এই পুরা এরিয়াটাই একটা ভিউ পয়েন্ট। আমি এখন তাগানানা ভিলেজ দিয়ে আমি হাঁটাহাঁটি করলাম, এতক্ষণ অনেক হাঁটতে হয়েছে, অনেক টায়ার্ড হয়ে গেছি। ফার্স্ট টাইম যখন এই গ্রামটায় আসলাম, আইসা যেখানে আমি নামছি বাস থেকে, আমি ওইখানে আবার আসছি, এখন এখানে বসে আছি, বাসের জন্য ওয়েট করতেছি। আমি এখন এখান থেকে যাব লাগুনা একটা সিটি। এটা হচ্ছে ফার্স্ট ক্যাপিটাল সিটি অফ টেনেরিফ আইল্যান্ড। এরপরে তো সান্তা দে লা ক্রুজ হইল ক্যাপিটাল সিটি, বাট ফার্স্ট ছিল হচ্ছে লাগুনা। এবং লাগুনা কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটা খুব ইন্টারেস্টিং একটা সিটি, অনেক হিস্ট্রি আছে এখানে। বাকি জিনিসগুলো আমি ওখানে যে আপনাদেরকে বলবো যে কেন লাগুনা এত স্পেশাল। একটু আগে লাগুনা এসে নামলাম, কিন্তু এত খিদা লাগছে যে এক্সপ্লোর করার আগে আসলে একটু খেয়ে নিতে হবে। ফ্রেঞ্চ ফ্রাই আর 7 আপ, ইন টোটাল আমি পে করছি 8.86 ইউরোস, নট ব্যাড। তো ম্যাকডোনাল্ডে খেয়ে দে পেট শান্তি করে এখন আমি আসছি লাগুনার একদম সেন্টারে। এখন কথা বলতে পারতেছি, এত খিদা লাগছিল যে কথা বলতে পারতেছিলাম না। যাই হোক, তো আমি এখন একদম সেন্টারের মধ্যে আছি। এই জায়গাটার নাম হইল প্লাজা দেল আদেলান্তাদো। স্প্যানিশ প্রনাউন্সিয়েশন শিখতে হবে। যাই হোক, আপনাদের আগেই বলছিলাম যে লাগুনা কিন্তু এখানকার ফার্স্ট ক্যাপিটাল সিটি ছিল। 400 বছরের মতো এটা ক্যাপিটাল সিটি ছিল, এবং পরে এটাকে এই ক্যাপিটাল সিটিটাকে মুভ করে তাদের ক্যাপিটাল সিটিটা বানানো হয়েছে হচ্ছে সান্তা দে লা ক্রুজ। সান্তা দে লা ক্রুজকে কেন বানানো হয়েছে এটা আমিও আসলে ভাবতেছিলাম যে কী রিজনে আসলে এটা বানানো হয়েছে। এটা কারণটা হলো সান্তা দে লা ক্রুজ হলো একটা বন্দর সিটি ছিল, বা এখনও আছে। এখান থেকে আসলে অনেক দেশের সাথে ট্রেড হইতো, হ্যাঁ, তো শিপ টিপ আসতো। একটা মেইন একটা সেন্ট্রাল একটা জোন ছিল আসলে ওইটা। তো এটা ছিল ওয়ান অফ দ্য রিজনস। এখানে সব হিস্টোরিক্যাল পার্ট বেসিক্যালি। তো যার জন্য স্প্যানিশ গভর্নমেন্ট ডিসিশন নিচ্ছে যে যেহেতু এটা একটা হিস্টোরিক্যাল প্লেস এবং লেস সিকিউর দেন সান্তা দে লা ক্রুজ, এবং মেইন ট্রেড এবং অন্যান্য কাজকর্ম সব কিছুই হয় সান্তা দে লা ক্রুজে। সো সান্তা দে লা ক্রুজই তাহলে ক্যাপিটাল হোক, এবং এটাই হয়ে আসছে। বাট এটা 400 বছর ক্যাপিটাল ছিল অ্যাজ আই মেনশনড। এখানে আরেকটা মজার ব্যাপার হলো, এটা কিন্তু আমি আগেও বলছি যে এটা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট,
রিজনটা হইলো যে এইখানে ফার্স্ট অফ অল যত রকম পুরাতন জিনিসপত্র ছিল, হিস্টোরিক্যাল জিনিসপত্র ছিল অনেক শত শত বছর আগের, এগুলো এখনও এখানে আছে। ফর এক্সাম্পল আপনার ওল্ড টাউন, ন্যারো স্ট্রিট, বাড়িঘর, কলোনিয়াল টাইমের যেসব বাড়িঘর ছিল, যে স্টাইলের বাড়িঘর, বারান্দা, এগুলো এখানে এখনও আছে। এবং অনেকে কিন্তু মনে করে যে এটা একটা কলোনিয়াল সিটি, অ্যাকচুয়ালি এটা কিন্তু আসলে 100% কলোনিয়াল সিটি না। কলোনিয়াল সিটিটা হচ্ছে ফর এক্সাম্পল, যারা একটু এক্সপ্লেন করে দিই ব্যাপারটা কেমন কলোনিয়াল সিটি হচ্ছে ফর এক্সাম্পল ধরেন ব্রিটিশরা কিন্তু বাংলাদেশ ইন্ডিয়াকে অনেক অনেক বছর দখল করছে। যখন একটা ক্ষমতা মানে অনেক পাওয়ারফুল কান্ট্রি যখন অন্য একটা কান্ট্রিতে যে বইলা বসে এটা আমার দেশ, আজকে থেকে এই দেশ আমি নিলাম, এই দেশ আজকে থেকে আমি কন্ট্রোল করলাম, তো এটা হলো একদম 100% কলোনিয়াল সিটি। তো এটা আসলে এরকম ছিল না, এটা তো গোয়াঞ্চাদের সাথে ওদের যুদ্ধ হয় এবং নিয়ে নেয়। আগে এটা অফিসিয়ালি কোনো এরকম কোনো প্লেস ছিল না আর কি, রেজিস্ট্রি করার কোনো প্লেস ছিল না। তো এটা এই জন্য 100% কলোনিয়াল সিটি না। আমি এখন আছি নর্থ সাইডে, যে জায়গাটায় আসছি তার নাম হচ্ছে ড্রাগো দি ইকোস দি ভিনোস। এই জায়গাটা ফেমাস ছিল ওয়াইন উৎপাদনের জন্য, এবং ইকোস দি ভিনোস যে নামটা, এটা আসলে এই ওয়াইন থেকেই এই নামটা আসে। এবং ওয়াইন উৎপাদনের জন্য আমি অনেক হাঁপাই গেছি, আসলে অনেক উপরে উঠতেছি। এবং এখান থেকে ইউরোপের অন্যান্য অনেক জায়গাতেই ওয়াইন সাপ্লাই দেওয়া হতো, স্পেশালি সুইট ওয়াইন। এই জায়গাটার আরেকটা মানে খুব নাম করা একটা গাছ আছে, সেটার নাম হচ্ছে ড্রাগো বলে স্প্যানিশে, আর ইংলিশে বলে ড্রাগন গাছ, ড্রাগন ট্রি। তো আমি এখন এটা দেখতে যেতেছি, দেখি দেখতে পাই কিনা গাছটাকে কোথাও। এই হচ্ছে সেই ফেমাস ড্রাগন ট্রি বা ড্রাগো, যেটাকে বলে স্প্যানিশে। এটা এখন একটা পার্ক, 5 ইউরো দিয়ে আমি এন্টার করলাম, এখানে ঢুকলাম। হঠাৎ একটা ইন্টারেস্টিং প্লেসে চলে আসলাম, আমি আসলে জানতাম না এটার কথা। এটা একটা কেভ, এবং এই কেভটা, এটা কিন্তু মানুষের তৈরি কেভ না, এটা ভলকানোর পরে এই কেভটা তৈরি হয়। দেখেন পাথরগুলা পুড়ে গেছে। এখন এটার ভিতরে যাওয়া যায়, দেখি ভিতরে কি আছে। আশা করি বাদুর টাদুর নাই, ভিতরে লাইট টাইট আছে, অনেকটাই অন্ধকার। ওয়াও, পুরো একটা কেভ এটা। কি দ্য গুয়াঞ্চে মামিস। আমি জানি না এই মামিসটা কি অরিজিনাল নাকি, যদি অরিজিনাল হয়, না মনে হয় না এটা অরিজিনাল কীভাবে হবে, বাট এটা হলো গুয়াঞ্চে মামিস, লাইফ আফটার ডেথ, দ্য গুয়াঞ্চে মামিস। তো গুয়াঞ্চে আদিবাসীরা কিন্তু ইজিপশিয়ানদের মতো মমিস করে রাখতো। ইজিপশিয়ানরা যেরকম মমি করে রাখে, এইভাবে গুয়াঞ্চেরাও এরকম মৃত্যুর পরে এভাবে মমি বানায় রাখতো। এই জায়গাটার মধ্যে কেউ নাই, একটু ভয়ই লাগতেছে আসলে, এত অন্ধকার। ভিতরে কি, ভিতরে অনেক বড় গুহা। ওয়াও, কেউ নাই, পুরা গুহাটার মধ্যে শুধু আমি একাই আছি, আর এই মামিটা আছে। জানি না, আর মনে হয় যাওয়াটা ঠিক হবে না, ব্যাক করি। মামিটা আমি দেখে খুব ভয় পাইছি আমি আসলে, তাড়াতাড়ি বাইরে গেছি, বের হয়ে এখন আমি আবার হাঁটতেছি পার্কটার মধ্যে। ন্যাচারাল পার্ক, ভালো লাগতেছে হাঁটতে। এই ইকোস দি ভিনোসের ভিআইপির সাথে আমার দেখা হয়ে গেছে, দেখা ভিআইপি গেস্ট, খুব ফ্রেন্ডলি বিড়ালটা। ওই জায়গায় থাকে, বুঝাইতেছে সব কিছু চিনে।
চমৎকার। তো আজকে টেনেরিফে আমার পঞ্চম দিন বা লাস্ট দিন। ভাবতেই আসলে কেমন লাগতেছে যে দেখতে দেখতে টাইমটা কিভাবে চলে গেল। কালকে আমি পোল্যান্ডে ব্যাক করতেছি, আবার ডেইলি লাইফ স্টার্ট, অফিস সব কিছু আবার স্টার্ট হবে। এনিওয়ে, তো আমি আজকে যাইতেছি হচ্ছে নর্থ সাইডে গারাচিকো একটা জায়গায়, একটা টাউনে, যেটা আসলে 15-16 সেঞ্চুরির দিকে খুব ফেমাস একটা রিচেস্ট একটা সিটি ছিল, এবং ওইখানে ন্যাচারাল লাভা পুল দেখা যায়। আগ্নেয়গিরির পরে ন্যাচারালি যেই পুলগুলো তৈরি হয়, ছোটো ছোটো পুল আছে যেখানে মানুষজন এখন গোসল করতে পারে অনেক সময়, এবং অনেক হেভি ঢেউ দেখা যায় এখানে ওই সাইডটার মধ্যে। তো আরও কিছু ক্যাসেল দেখবো, এখানে ক্যাসেল আছে, আরও অন্যান্য কিছু পুরাতন জিনিসপত্র দেখা যায়, অনেক আর্কিটেকচারাল জিনিসপত্র আছে এই জায়গায়। তো আমি এখন বাস নিব, বাস নিয়ে যাব হচ্ছে গারাহিকোতে। ফার্স্টে মেবি আমি এমন একটা সিটিতে আমাকে নামতে হবে, নট সিটি বাট টাউনে, ওইখানে নেমে তারপর ওইখান থেকে আমাকে বাসটা নিতে হবে। তো দেখি আমি আসলে ডিরেক্ট কোনো বাস পাই কিনা, লেটস সি। আমার পিছনের এই ন্যাচারাল পুল আর এই বড় বড় ঢেউ দেখে হয়তো আপনারা অলরেডি বুঝে ফেলছেন আমি কই আছি। একদম ঠিক বুঝতে পারছেন, আমি এখন আছি গারাচিকোতে। মাত্রই নামলাম, নেমেই দেখি এত চমৎকার বড় বড় ঢেউ আসলে পিছনে, আর ন্যাচারাল পুলটা। এই পুলটা কিন্তু আগ্নেয়গিরি লাভা থেকেই তৈরি, একদম ন্যাচারাল। নর্মালি মানুষ এখানে গোসল করতে পারে। আমি আসলে পুরো গোসলের প্রিপারেশন নিয়ে আসছিলাম, কিন্তু ওয়েদার কন্ডিশনের জন্য, এত বড় বড় ঢেউয়ের জন্য আলটিমেটলি আনফর্চুনেটলি তারা এটাকে বন্ধ রাখছে আপাতত। গারাচিকো যে নামটা, এই নামটা কিন্তু দিছিল গোয়াঞ্চে আদিবাসীরা, এবং এটা একটা গোয়াঞ্চের ভাষা থেকে আসছে এই নামটা গারাচিকো। গারাচিকোর মানে হচ্ছে স্মল আইল্যান্ড। তা আমার পিছনে যে ছোট্ট একটা আইল্যান্ডের মধ্যে দেখছেন, এটা আসলে একদম ছোট্ট একটা আইল্যান্ড। এখন ওখানে কেউ থাকে না বা যাওয়াও যায় না, এটা খুব স্পেশাল একটা জায়গা। এটা পিছনে যে ছোট্ট একটা আইল্যান্ড আছে, পাথরের এক টুকরা, একটা ভলকানোর একটা খণ্ড আর কি, লাভার একটা খণ্ড থেকে এই ছোট্ট একটা আইল্যান্ড হয় পিছনে। খুব চমৎকার একটা এরিয়া, টাউন। আমি এখন একটু ঘুরবো, ঘুরে দেখবো, আর টাউনের যে স্পেশাল জায়গা আছে এগুলো একটু এক্সপ্লোর করবো। 16 থেকে 17 সেঞ্চুরি পর্যন্ত কিন্তু এই গারাচিকো টাউনটা টেনেরিফের সবচাইতে রিচেস্ট বন্দর সিটি ছিল, কারণ এখান থেকে ইউরোপের অন্যান্য জায়গায়, ইভেন আমেরিকাতেও ওয়াইন প্রোডাকশন হইতো, এক্সপোর্ট হইতো। কিন্তু আনফর্চুনেটলি 1706 সালে যেটা হয় যে মাউন্ট টিডেতে আরেকটা ভলকানোর বিস্ফোরণ ঘটে। ভলকানোর লাভায় এই পুরা যেই গারাচিকোটা আছে এটা কিন্তু একদম ধ্বংস হয়ে গেছিলো। এরপরে যেটা হয়েছিল যে বন্দর সব কিছু ধ্বংস হয়ে যায়, এবং এরপরে এই বন্দরটাকে মুভ করা হয় সান্তা ক্রুজে, এখন যেখানে বন্দর, এবং আপনার পর্তো দি লা ক্রুজ আরেকটা জায়গা আছে, ওটা হচ্ছে সেকেন্ড বন্দর। তো এই দুই জায়গাতে এই বন্দরটাকে মুভ করে দেওয়া হয়। হাঁটতে হাঁটতে ক্ষুধা লেগে গেল, তাই গারাচিকোতে একটা লোকাল রেস্টুরেন্টে আসছি কিছু লোকাল খাবার ট্রাই করতে, লোকাল ফিশ ট্রাই করতে। তো এইটা হচ্ছে আপনার স্কুইড নিছে এখানকার, আটলান্টিকের স্কুইড আছে, এটা ফ্রেশ, এটা গ্রিল। এরপর এর সাথে আছে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, স্যালাড, আর কমপ্লিমেন্টারি ব্রেড। দেখি কেমন। এর মধ্যে উপরে অলিভ অয়েল দেওয়া আছে। একদম ফ্রেশ। আমি লাস্ট এরকম মজার স্কুইড খাইছিলাম আসলে মাদেরাও তো আটলান্টিকে, পর্তুগালে, বাই দ্য ওয়ে, মাদেরা পর্তুগালের আটলান্টিকের মধ্যে।
বেস্ট। এখন খাওয়া দাওয়ার পরে তো একটু ডিজার্ট না হলে চলে না। এটাও একটা লোকাল একটা ডিজার্ট, একরকমের এটা কেকের মতো আই গেস, ট্রাই করতে হবে বা আইসক্রিমের মতো। এটার নাম হচ্ছে গোফিও। সো আমি এখন ট্রাই করবো আসলে এটা কেমন। দেখে তো খুব মজা হইতেছে মনে হইতেছে, উপর আবার একটু হানি আছে, মধু। ও সেই টেনেরিফে আসার পর যতগুলো ডিজার্ট ট্রাই করছি এটা বেস্ট। bueno. Sí. ব্যাক করতেছি পোল্যান্ডে। টেনেরিফের 5 দিনের ট্রিপ ফাইনালি শেষ। কষ্ট লাগতেছে কিন্তু কি করার, যাইতে হবে। সবকিছু মিলাই স্পেন একটা চমৎকার জায়গা, চমৎকার কালচার, চমৎকার মানুষজন। ইভেন বাসের ড্রাইভার থেকে শুরু করে ওয়েটার, ওয়েট্রেস, রেগুলার মানুষজন সবাই অনেক 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 ফ্রেন্ডলি। সবাই খুব রিল্যাক্স, খুব চিল, লাইফ নিয়ে এত চিন্তা ভাবনা করে না, অনেক কম ভাবে আর এনজয় করে। তো জীবনটা তো আসলে এরকমই, তাই না? জীবনটা তো ছোট একটা জীবনে আমরা যেভাবে আমরা আসলে টেনশন করি লাইফে, এটা করতে হবে, ওইটা করতে হবে, বাড়ি গাড়ি করতে হবে, হ্যাঁ, এইগুলা কিন্তু লাভ নাই করে। আসলে জীবনে সবকিছুই টেম্পোরারি। আপনি কোনো কিছুই সাথে নিয়ে যেতে পারবেন না। আপনি আসছেন এবং আপনি চলে যাবেন। আসা এবং যাওয়ার মাঝখানে যে মুহূর্তটা, এই মুহূর্তটা, এই এত কিছু কেনাকাটা, এত কিছু মালিক হওয়া, মানুষের ক্ষতি করা, এগুলো না ভাইবা আমরা তার সাথে যদি একটু জীবনটাকে এনজয় করতে শিখি, তাহলে মনে হয় জীবনটা অনেক অনেক সুন্দর হয়। হ্যাঁ, এটা আমাদের সবার বোঝা উচিত। যাই হোক, আবার দেখা হবে কোনো না কোনো জায়গায়, নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর যখনই চান্স পাবেন অনেক 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 ঘুরবেন। আসসালামু আলাইকুম।